পর্যটক শূন্য কলকাতা নেপথ্যে যে কারণ। আবার যদি বলেন যে বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতা, এভাবে বলতে পারেন নেপথ্যে যে কারণ। এরকম অনেকগুলো পয়েন্ট আছে। জায়গায় বলা আছে কলকাতায় পর্যটক ব্যবসা কমেছে 90%। আরেক জায়গায় বলা আছে বিবিসি বাংলায় বাংলাদেশের পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার যেসব অঞ্চল। বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতা, হোটেল ফাঁকা, বিক্রি কমেছে 60%। কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, বিক্রি কমেছে 60%। বাংলাদেশি পর্যটকরা না থাকায় ধুঁকছে কলকাতা, বিক্রি কমেছে 60%। আরেক জায়গায় বলা আছে কলকাতায় পর্যটন ব্যবসা কমেছে 90%। বাংলাদেশের পর্যটক না যাওয়ায় ধুঁকছে ভারতের যেসব অঞ্চল। নয়া দিগন্ত নামে একটা পত্রিকা। বাংলাদেশের পর্যটক না যাওয়ায় বিপাকে ভারত, ধুঁকছে কলকাতা, যুগান্তর পত্রিকা। বাংলাদেশের পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার অঞ্চলগুলো। বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতার নেপথ্যে যে কারণ, এটা হচ্ছে চ্যানেল 24 এর একটা শিরোনাম। এরকম অনেকগুলো পত্রিকার অনেকগুলো শিরোনাম আছে। এর পিছনের কারণগুলো কি? নেপথ্যে যে কারণ, যারা নতুন এই খবর শুনবে তাদের কাছে নেপথ্যে কারণগুলো জানার আগ্রহ থাকবে। কিন্তু আমরা যারা এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করছি, প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, আমরা কিন্তু জানি আমাদের অনেক ইউটিউবার আছে বা অনেক টেলিভিশন চ্যানেল থেকেও কিন্তু এই নিউজগুলো করা হয়। আমাদের ইউটিউবার যারা আছে তারাও জানে, যারা নিউজ করে তারাও জানে, আর যারা নিয়মিত দর্শক তারাও জানে কারণগুলো। কিন্তু এছাড়া অনেক মানুষই এখনো এটার সাথে যুক্ত না। কি কারণ? প্রথম কারণ হচ্ছে আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। কোনোভাবেই বলা যাবে না ভালো যাচ্ছে। এটা যদি ভালো হতো তাহলে আমাদের এই টুরিস্টগুলো খুলে দিত। আমি কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি। যখন কোনো ভিসাই খোলা ছিল না, শুধু যাদের পাসপোর্ট ফেরত দিচ্ছিল, তারও আগে যখন দিয়েছি আমি তখন বলেছিলাম যে হয়তোবা পাসপোর্টগুলো ফেরত দেওয়া হবে, কারণ অনেকে অনেক কাজে সেগুলো ইউজ করতে পারছে না যদি ভারত এম্বাসিতে আটকা থাকে। কারণ এম্বাসির লোকজনই তো অলরেডি চলে গিয়েছিল, যদি এখন ফিরে এসেছে। এখন যেহেতু অনেক লোকজন সেখানে যাওয়ার জন্য একটা ওদের আগ্রহ নিয়ে বসে আছে, সেখানে ভিসা দিচ্ছে না। কারণ একটাই, আমাদের সাথে ভারতের সাথে রিলেশন এই মুহূর্তে ভালো না, সামনে হয়তো বা ভালো হবে। এই নানান বিষয়গুলো বিবেচনা করে আমাদের হয়তো আমাদের সরকার থেকে কোনো সফট কিছু দেখানো হয়েছে বা কথা বলা হয়েছে যে যারা বিশেষ করে ট্রিটমেন্ট করতে যাবে, চিকিৎসার জন্য যাবে, এমনও লোকজন আছে যাদের কেমোথেরাপি দিতে হয়, সেখানে ছাড়া হচ্ছে না, তাদের তো যে কোনো ভাবেই যেতে হবে, এছাড়া কিন্তু গতি নাই। তাদের জন্য হলেও হয়তোবা যেন এই এই ভিসাটা ওপেন করা হয়। তার জন্য কিন্তু মেডিকেল ভিসা ওপেন হয়েছে, যদিও সীমিত পরিসরে। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে অল্প অল্প দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। আপনি যে আপনার কাগজপত্র পাসপোর্ট সহ জমা দিবেন ভিসা সেন্টারে, তার জন্য ডেট দেওয়া হচ্ছে। আর কিছু দেওয়া হয়েছে। আমি কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম, সমালোচনা করেছিলাম। যারা এই ভারতের কোনো অংশের সাথে যুক্ত নয়, তারা ভারত এম্বাসি গেরো কেন, ভারতীয় নাগরিক থাকলে গণহারে মেরে ফেলবে, এমন সিচুয়েশন হয়ে গেছে। ভারতীয় গেরাও যেখানে পাও সেখানে এই করো সেই করো, এই নানান কারণেই কিন্তু তাদের এম্বাসিটা বন্ধ, ভিসা সেন্টার বন্ধ ছিল, যদিও সীমিত পরিসরে এখন খোলা হয়েছে। কিন্তু এই রিলেটেড যারা আছে, অর্থাৎ বাংলাদেশে যেসব দেশের কোনো এম্বাসি নেই, ইউরোপের অনেক দেশ আছে, ওইসব দেশের এম্বাসি ফেস করার জন্য কিন্তু ভারতেই যেতে হবে। আমাদের যেহেতু কাছাকাছি ভারতে আছে, এবং তারা যখন এই বিদেশি এম্বাসিগুলো বলে দেয় যে অমুক জায়গায় গিয়েই তোমরা এটা তোমাদের ইন্টারভিউটা দিয়ে এসে ভিসাটা কনফার্ম করো, অথবা যারা স্টুডেন্ট তাদের কিন্তু যেতে হয়, একই ভিসায় যেতে পারে, তাদেরও কিন্তু সাক্ষাৎ করার জন্য যেতে হয়। এমনও লোকজন আছে, আমাকে তো নিয়মিত ফোন দিত, এখন কমেছে, যে ভাই আমাদের তো সেপ্টেম্বর মাসের 15 তারিখ লাস্ট ডেট, আমাদের এই যদি এর মধ্যে আমরা এম্বাসি গিয়ে ফেস করতে না পারি বা ইন্টারভিউর জন্য যদি যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের 7 লাখ, 8 লাখ, আরো 10 লাখ, আরো 15 লাখ টাকা এটা মার যাবে। সোজা কথা, সেগুলো টাকার ফেরত পাবে না, তাদের শর্তের মধ্যে এটা বলা আছে। এখন এই মানুষগুলো কিন্তু পাগল হয়ে যাচ্ছিল ভিসা করার জন্য, কারণ ইউরোপের একটা যাবে, ডেট পেয়েছে, সেই ডেটটা যদি এভাবে নষ্ট হয় তাহলে তো সুযোগ হয়তো বা নাও আসতে পারে। কেউ কেউ কর্মসংস্থানের জন্য যাবে, সেটা সুযোগ হয়তো নাও আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু তারা বিবেচনা নিয়ে
বিবেচনায় নিয়ে কিন্তু এই ভিসাগুলো তারা দিয়ে ডাবল এন্ট্রি স্টুডেন্ট যারা ভারতের পড়াশোনার জন্য সাথে যুক্ত ছিল তারাও যেন যেতে পারে তার জন্য কিন্তু এই সুযোগটা দিয়েছে। উভয় দেশে হয়তো উভয় দেশেই চাচ্ছিল এই পজিটিভ বিষয়গুলো, হয়তোবা সে কারণেই এটা হয়েছে। এখন আমাদের দেশ থেকে মানে সরকারি পর্যায়ে যদি মানে আক্রমণাত্মক কথা বলা হয়, উভয় দেশ থেকে আক্রমণাত্মক কথা বলা হয়, তাহলে তো আর সম্পর্ক মানে সফট হবে না, সেটা তো মানে খারাপই থাকবে। আমার মনে হয় যে এটা হয়তোবা ইন্টারনাল তাদের মধ্যে আলোচনা হয়েছে যে এই বিষয়গুলো বিবেচনা করে যেন ভিসা দেওয়া হয়, সে কারণে হচ্ছে। এখন এই যে যে মূল বিষয় সেটা থেকে তো বের হয়ে গেলাম, কেন এটা আমাদের লোক যাচ্ছে না। এখন এই অল্প পরিসরে মূল কারণটা কিন্তু এটাই, অল্প পরিসরে ভিসা দিয়ে সেই লোকজন ভারতে যাবে কি করে। তাছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল যারা মার্কামারা ছিল, বা সরকারে অনেক আমলা ছিল যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদেরকে যারা চিনত তাদেরকে কিন্তু যেতে দেয়নি, ইমিগ্রেশন হোক বা সাধারণ জনগণ হোক। সাধারণ জনগণ না তো, এটা প্রতিপক্ষ, সাধারণ সব জনগণ যায় নাই, প্রতিপক্ষ যারা বিএনপি জামাত এদের লোক আছে এরা কিন্তু আটকে দিয়েছে, যেতে দেয়নি, বা তারা পুলিশের সাথে একত্রিত হয়ে, আগে আওয়ামী লীগের সাথে পুলিশ একত্রিত থাকতো, এখন এই বিরোধী দল যারা ছিল আওয়ামী লীগের বিএনপি জামাতের তাদের সাথে পুলিশ একত্রিত হয়ে এখন আওয়ামী লীগের লোকজনকে আটকাচ্ছে, বা সরকারের সাথে যারা যুক্ত ছিল সরকারি আমলারা তাদেরকে আটকানোর জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এই হচ্ছে, এই ভয়ে কিন্তু বহুত মানুষ যাচ্ছিল না, অনেক মানুষই ভয় পাচ্ছিল যে আমরা গেলেও আটকাই কিনা। মাঝখানে টুরিস্ট ভিসা একটু কঠোর হয়েছিল, সেগুলো থেকে এখন বের হয়ে আসছে। এখন যেহেতু কোনোভাবেই মানুষ সেখানে যেতে পারছে না, ভিসা নেই, মানুষের ভয় পাচ্ছে, বর্ডারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, সেসব কিছু মিলিয়ে এই যে একটা ভারতে কিন্তু প্রচুর বাংলাদেশ বিদেশি মানুষ আছে, অনেকেই হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তাও কিন্তু অনেকেই যাচ্ছিল না। তারা ট্রিটমেন্ট করতে যাবে, তারাও অনেকেই যাচ্ছিল না, যে হ্যারাসমেন্টের শিকার হয় কিনা। এইসব নানান কারণে কিন্তু এই ভারতের পর্যটক, বাংলাদেশি পর্যটক কমেছে। ভারতের অন্যান্য দেশের এজ ইউজুয়াল যা ছিল আছে, বাংলাদেশে 22-23% যেহেতু বাংলাদেশি পর্যটক যায়, তাহলে ওই ক্ষেত্রে এই মেডিকেল মানে ট্যুরিজম বা এই যারা রিফ্রেশমেন্টের জন্য যায় তারা, বা স্টুডেন্ট বা বিভিন্নভাবে যারা যায়, এই সবই কিন্তু 22-23% লোক ভারতের মোট পর্যটকদের মধ্যে যেত বাংলাদেশ থেকে। দ্বিতীয় পর্যায়ে ছিল, এবার সম্ভবত প্রথম হওয়ার কথা ছিল। যাই হোক, তারা যেহেতু যাচ্ছে না, কলকাতাটা আমাদের বাংলাদেশের পাশেই, এই বাংলাদেশের লোকজনকে কেন্দ্র করে কলকাতার কিছু এরিয়া, যেমন মার্কোজ স্ট্রিট আছে, নিউ মার্কেট এরিয়া আছে, মুকুন্দমপুর আছে, কিছু হাসপাতাল আছে, এইসব জায়গায় কিন্তু বাংলাদেশি লোকজন বেশি যাতায়াত করে। এই কারণেই বাংলাদেশি লোকদেরকে কেন্দ্র করে ওখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলো এখন মন্দা যাচ্ছে, আর কিছু না। যদি পুরো আমরা বলি যে পুরো ভারত তো এখন একেবারে মরে যাচ্ছে, সেটাও কিন্তু ভুল। কারণ আমরা কিন্তু ভারত যাই আমাদের প্রয়োজন, এটাও ঠিক। ভারত কিন্তু আমাদের যাই আমাদের প্রয়োজন, আমরা যেভাবে যাই। আমরা ভারত নিজের দেশ পছন্দ না করে ভারত পছন্দ করি, এটা কেউ করে না। কিন্তু অনেক কিছুই আমাদের সুযোগ সুবিধা নাই, এর আগে বলেছি, তাই আমরা বাধ্য হয়েই ভারত যাই, আর কিছু না। আমরা যাচ্ছি না, ভারতের কিছু ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, আমরা অনেকেই ট্রিটমেন্ট করতে যেতে পারছি না, এতে আমাদের ক্ষতি হচ্ছে। কারণ আমাদের মানে ডাক্তারদেরকে যেটা বলা কসাই বলা হয়। ভালো থাকবেন। এই ছিল মূল কারণ, আমরা যেতে পারছি না, এই কারণে মন্দাভাব। আপনার হোটেল মোটেল খালি, রেস্টুরেন্ট খালি, হাসপাতালগুলোতে যে বাংলাদেশ কেন্দ্রিক রোগীদের ভিড় ছিল সেটা কম, মানে এই ট্যাক্সিওয়ালারা এখন সেভাবে ভাড়া মারতে পারছে না। আগে বলেছিলাম 120 টাকার ট্যাক্সিওয়ালারা 500 টাকা চেয়ে বসে থাকতো, এখন বাবুরা কি করছেন ভাবতে বেশ ভালোই লাগছে। এখন কি করছেন, যারা শিয়ালদা থেকে নামার পরই জোর করে এসে বলবে যে 500 টাকার ট্যাক্সি ভাড়া ওই নিউ মার্কেট এরিয়াতে, যেটা 70-80 টাকার ম্যাক্সিমাম হয়, বা 100 টাকা, সেখানে 500 টাকা চেয়ে বসে থাকে। যদি না নেন বলবে যে দরিদ্র দেশ থেকে মানুষ এসেছে, এটা কিন্তু তখন গায়ে লাগে, আমার সাথে ঝগড়া হয়, প্রায় গেলে ঝগড়া হয়। এই বাটপারগুলো এখন কি করছে, এই যে সময়টা, এটা আপনাদের জন্য প্রয়োজন ছিল, এই রিলেটেড, সবাই না, এই রিলেটেড। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।